আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা যারা দেখছো সবাই একটু আমাকে প্লিজ জানাবা যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা আমাকে দেখছো সবাই আমাকে একটু জানাবা যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। তোমরা যারা আমাকে দেখছো সবাই আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কি না, এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। আমরা আমি একটু সময় ধরে চেষ্টা করছিলাম ফেসবুকে লাইভটা যথাসময়ে শুরু করবার, কিন্তু কিন্তু কি যেন একটা প্রবলেম হলো, আমি কি করতে পারছিলাম না, রাইট টাইমে লাইভ নিচ্ছিল না, বারবার চেষ্টা করছিলাম নিচ্ছিল না। এই জন্য আমাদের একটু সময় নষ্ট হয়েছে। তবে আশা করি তোমরা সবাই যদি আমাদের সাথে যুক্ত থাকো, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। সাউন্ড ক্লিয়ার আছে বলছো? তোমরা জানো আমার স্কুল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো সেই আমার স্কুলের সাথে তুমি ক্লাস করছো, মানে এটা তোমার জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। এতটুকু আমি তোমাকে বলতে পারি, এটা তোমার জন্য বড় একটা প্রাপ্তির জায়গা। তো সেই জায়গা থেকে তুমি তো ক্লাসটা শেয়ার করে দিতেই পারো, তাই না? তোমার প্রতি আমরা একটা আস্থা রাখি, তো একটু ক্লাসটা শেয়ার করে দাও। একটু আমাকে বলো দেখি কারা কারা যুক্ত হয়েছে আমাদের সাথে, একটু কমেন্ট করো তো। দেখো উম্মে হাফসা যুক্ত হয়েছো, আচ্ছা রত্না যুক্ত হয়েছে আমাদের সাথে, সাবরিনা সুলতানা আছো, রত্না নমস্কার বলেছো, তানজিম আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্লাস লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব ভাই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, আমরা বলেছিলাম যে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী পড়াবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের কিছু প্রশ্ন সলভ করালে আমাদের আমাদের জন্য অনেক ভালো হয়। কিছু প্রশ্ন সলভ করাতে চাই আমি। তোমরা তো অনেকদিন ধরে পড়েছো, তোমরা যা যা পড়েছো, যেগুলো আলোচনা হয়েছে মানে ফ্রি ক্লাসে বলো বা আমাদের পরীক্ষার মাধ্যমে, আমার স্কুলের মাধ্যমে, তো আমরা সেই টপিক গুলোর উপর ওভারঅল আমরা একটা প্রশ্ন রেডি করেছি। এই প্রশ্নগুলো আমরা একটু প্র্যাকটিস করব, এবং আজকের ক্লাস শেষে এই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে আবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজেই আমরা একটু প্রশ্ন সলভের সাথে আজকের এই ক্লাসটা করতে চাই। ওকে, আমরা দেখো 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? দেখি তোমরা আজকের ক্লাসে একটু উত্তর করার চেষ্টা করবে আমাদেরকে। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? 1 নম্বর কোশ্চেন হচ্ছে টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, সুন্দরবন। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু করার চেষ্টা করো যে টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? আচ্ছা, এই যে টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত, আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের যে সুন্দরবন আছে, সুন্দরবন, এই যে সুন্দরবন আছে, এই সুন্দরবনে 3টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে ভাই? 3টা পয়েন্ট আছে। সে 3টা পয়েন্টের একটা পয়েন্টের নাম হলো হিরন পয়েন্ট। কি পয়েন্ট? হিরন পয়েন্ট। একটা হলো টাইগার পয়েন্ট, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট। একটা পয়েন্টের নাম হলো জাফর পয়েন্ট। হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, জাফর পয়েন্ট। হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, জাফর পয়েন্ট। তাহলে কোথায় আছে ভাই? সুন্দরবনে আছে। টাইগার পয়েন্ট আছে কোথায়? সুন্দরবন। আচ্ছা, লালবাগ দুর্গ, 2 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। লালবাগ দুর্গটা কোথায় আছে? লালবাগ দুর্গ রয়েছে ঢাকায়, কলকাতায়, মুর্শিদাবাদে, হুগলিতে।
তাহলে দেখো, মুঘল আমলের একটা স্থাপত্য কর্ম হচ্ছে এই লালবাগ দুর্গ। মুঘল আমলের একটা স্থাপত্য কর্ম। তাহলে সেই মুঘল আমলের স্থাপত্য কর্ম এটা কোথায় আছে? ঢাকার লালবাগে। কোথায় আছে ভাই? ঢাকার লালবাগে। মুঘল আমলের যে স্থাপত্য কর্ম কোথায় আছে? ঢাকার লালবাগে আছে। ওকে, এরপরে আসুন 3 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। সরি, কোশ্চেন 3 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু দেখি। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? সমুদ্র সমতল থেকে দিনাজপুরের গড় উচ্চতা কত মিটার? তো কমেন্ট করো তো আমাকে। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলার নাম হলো দিনাজপুর। এই যে দিনাজপুর যেটা আছে এটা হলো সবচেয়ে উঁচু জেলা। এই দিনাজপুরের একটা নাম আছে, তার নাম হলো গান্ডুয়ানা ল্যান্ড। গান্ডুয়ানা ল্যান্ড, দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গান্ডুয়ানা ল্যান্ড। এটা হলো সবচেয়ে উঁচু জেলা। তাহলে এই সবচেয়ে উঁচু জেলা কত মিটার উঁচু? 37.50 মিটার উঁচু। 37.5 মিটার উঁচু। 37.50 মিটার উঁচু। 37.50 মিটার উঁচু। বলো কত মিটার উঁচু? 37.50 মিটার উঁচু। 37.50 মিটার উঁচু। ওকে, আচ্ছা, এরপরে আসো, ইয়াহিয়া ব্যঙ্গ চিত্রকর্মটি কে আঁকেন? 4 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। ইয়াহিয়া খানকে নিয়ে যে ব্যঙ্গ চিত্রটা করা হয়েছিল এটা কোন চিত্রশিল্পী করেছিলেন? ইয়াহিয়া খানকে নিয়ে ব্যঙ্গ চরিত্র করা হয়েছে, এটা কোন চিত্রশিল্পীকে নিয়ে? বলো কোন চিত্রশিল্পীকে নিয়ে? ইয়াহিয়া খানকে নিয়ে যে ব্যঙ্গ চরিত্র সেটা কোন কোন চিত্রকর্মে? দেখি সবাই উত্তর করো তো। দেখি, ওকে, কি হচ্ছে, প্রাপ্তি সেন বলছে ভাই ভালোভাবে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, সবাই তো বলছে দেখা যাচ্ছে। এই যে উম্মে হাফসা বলছে 5-এর 1। তাহলে ইয়াহিয়া খানকে ব্যঙ্গচিত্র করে, যে ব্যঙ্গ করে একটা চিত্রকর্ম আঁকা হয়েছিল সেটা হচ্ছে আমাদের পটুয়া কামরুল হাসান এঁকেছিলেন। তিনি এঁকেছিলেন ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে, তিনি এঁকেছিলেন এই জানোয়ারকে হত্যা করতে হবে। পটুয়া কামরুল হাসান এঁকেছিলেন এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই জানোয়ারকে হত্যা করতে হবে। ওকে, তাহলে 5-এর অ্যান্সার হচ্ছে 4, এই জানোয়ারকে হত্যা করতে হবে। অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? দেখো, নিয়োগ দান করেন কে? ভাইয়া একটু দ্রুত পড়ানো যায় না? আমি অনেক দ্রুত পড়াই ভাই, এত স্লো পড়াই না। তোমাদের অ্যান্সার নিচ্ছে আজকে, যেহেতু কোশ্চেন সলভ ক্লাস, তাই তোমাদের অ্যান্সার নিচ্ছি। ওকে, দেখো, অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল। আর এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি নিয়োগ দেন। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? খেয়াল করো, নিঝুম দ্বীপ, বাংলাদেশের অনেকগুলো দ্বীপ আছে, এর মধ্যে একটা হলো নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ রয়েছে হাতিয়া, নোয়াখালীতে। নোয়াখালী জেলার হাতিয়াতে রয়েছে নিঝুম দ্বীপ।
সন্দ্বীপ এটা আছে চট্টগ্রামে, কুতুবদিয়া এটা আছে কক্সবাজারে, মহেশখালী এটা আছে কক্সবাজারে। তাহলে নিঝুম দ্বীপ রয়েছে কোথায়? নিঝুম দ্বীপ রয়েছে হাতিয়া। নিঝুম দ্বীপের অপর নাম হচ্ছে বাউলার চর। নিঝুম দ্বীপের অপর নাম কি? বাউলার চর। নিঝুম দ্বীপের অপর নাম হচ্ছে বাউলার চর। 7 নম্বর কোশ্চেন, তামা বিল কোথায় অবস্থিত? দেখো বাংলাদেশের অনেকগুলো বিল আছে, এই বিলের মধ্যে একটা হচ্ছে তামা বিল, এটা আছে সিলেটে। তামা বিল রয়েছে সিলেটে। তাহলে দেখো আরিয়াল বিল রয়েছে মুন্সিগঞ্জে। তামা বিল আছে সিলেটে, আরিয়াল বিল মুন্সিগঞ্জ, ভবদহ বিল আছে যশোরে। তামা বিল মুন্সিগঞ্জ, আরিয়াল বিল কোথায়? তামা বিল আছে সিলেটে, আরিয়াল বিল আছে মুন্সিগঞ্জে, আর ভবদহ বিল আছে যশোর। ভবদহ বিল কোথায় আছে? যশোর। ভবদহ বিল কোথায় আছে? যশোরে আছে, যশোর। ভবদহ বিল আছে যশোরে। আচ্ছা, দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রাচীন ইতিহাসের কোশ্চেন। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। কারণ 320 বছরের শাসন ব্যবস্থা, 320 বছরের শাসন ব্যবস্থা, 320 বছরের শাসন ব্যবস্থা দিল্লির সালতানাত যেটা, ওকে, 320 বছরের শাসন ব্যবস্থা হচ্ছে দিল্লির সালতানাত। খেয়াল করো, বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা চালু আছে? কয় স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা চালু আছে? দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থা দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। বাংলাদেশের সরকার ব্যবস্থা কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে শহর ভিত্তিক, আর একটা হচ্ছে গ্রাম ভিত্তিক। একটা হচ্ছে শহর ভিত্তিক, আর একটা কি? গ্রাম ভিত্তিক। শহর ভিত্তিক সরকার ব্যবস্থাকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। মনোযোগ দিয়ে শোনো, শহর ভিত্তিক সরকার ব্যবস্থাকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিটি কর্পোরেশন, আর একটা হলো ইউনিয়ন পরিষদ, মানে সিটি কর্পোরেশন, আর একটা হচ্ছে পৌরসভা। সিটি কর্পোরেশন আর হচ্ছে পৌরসভা। আর গ্রাম ভিত্তিককে আমরা তিনটা স্তরে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, একটা হচ্ছে উপজেলা পরিষদ, একটা হচ্ছে জেলা পরিষদ। তাহলে এই যে তিন, শহর ভিত্তিক হচ্ছে 2 স্তর, আর গ্রাম ভিত্তিক হচ্ছে 3 স্তর, এই টোটাল হচ্ছে 5 স্তর সরকার ব্যবস্থা। তাহলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা 5টা স্তরে ভাগ করতে পারি। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, 50-এর মন্বন্তরে চিত্রকর্ম এঁকেছিলেন কোন চিত্রশিল্পী? 1943 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বাংলায়। 1943 সালে বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের চিত্রকর্ম এঁকেছিলেন, খেয়াল করো, সেই যে দুর্ভিক্ষের চিত্রকর্ম, সেই দুর্ভিক্ষের চিত্রকর্ম এঁকেছিলেন কে? জয়নুল আবেদিন। এই চিত্রকর্ম এঁকে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। আন্তর্জাতিকভাবে কি অর্জন করেন? খ্যাতি অর্জন করেন। এই জন্য দুর্ভিক্ষের চিত্রকর্ম এঁকে তিনি কি করেছিলেন? আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন। কোন চিত্রশিল্পী? জয়নুল আবেদিন। ওকে, এরপরে আসো, রায় বেশে নৃত্য এই চিত্রকর্মটি কার? রায় বেশে নৃত্য এই চিত্রকর্মটি কার? খেয়াল করো, পটুয়া কামরুল হাসান তিনি বাংলাদেশের, পটুয়া কামরুল হাসান তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ অন্যতম চিত্রশিল্পী। তিনি বাংলাদেশের পতাকা ডিজাইনার, তিনি বাংলাদেশের প্রতীকের ডিজাইনার, তিনি পর্যটন কর্পোরেশনের লোগোর ডিজাইনার, বাংলাদেশের যে বিমানগুলো আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে লোগো আছে সেটার ডিজাইনার তিনি। একইভাবে এই পটুয়া কামরুল হাসান তিনি চিত্রকর্ম এঁকেছিলেন রায় বেশে নৃত্য। রায় বেশে নৃত্য। লিয়া বলছে ভাইয়া বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা না মেঘনা? দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা ভাইয়া। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা। দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা। বুঝতে পেরেছ? ওকে, এরপরে আসো, খেয়াল করো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? খেয়াল করো, মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল একজন ব্যক্তি, তার নাম ছিল ডব্লিউ.এস. ওডারল্যান্ড। মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টরে একজন ব্যক্তি যুদ্ধ করেছিলেন, তার নাম ছিল ডব্লিউ.এস. ওডারল্যান্ড। এই ডব্লিউ.এস. ওডারল্যান্ড তাকেই বাংলাদেশ সরকার কি করেছে? বীর প্রতীক খেতাব দিয়েছে। বীর প্রতীক খেতাব দিয়েছে। ভাইয়া স্ক্রিন ক্লিয়ার দেখা যায় না, তুমি এই লাইভ ক্লাসের কোয়ালিটিটা বাড়ায় নাও, রেজুলেশনসটা বাড়ায় নাও, তাহলে স্ক্রিন দেখা যাবে। আমরা সর্বোচ্চ এইচডি ক্লিয়ারে ক্লাস নিচ্ছি, তুমি একটু তোমার নেটওয়ার্কটা ঠিক করে নাও। 13 নম্বর কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেন নাম্বার 13, অমর কোষ কি জাতীয় গ্রন্থ? অমর কোষ কি জাতীয় গ্রন্থ? অমর কোষ কি জাতীয় গ্রন্থ? সবাই একটু বলো তো আমাকে, অমর কোষ কি জাতীয় গ্রন্থ? অমর কোষ কি জাতীয় গ্রন্থ?
অমরকোষ কি জাতীয় গ্রন্থ? দেখি অমরকোষ কি জাতীয় গ্রন্থ? উম্মে হাফসা বলছে 12 সি। 12 চলে গেছে, 13 নাম্বারটা বলো। 13 নাম্বারটা বলো। সুবর্ণা আক্তার আর যে বলছো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। মৃধা বলছো 13 সি। 13 সি, মৃধা বলেছো 13 সি। মিতা বলেছে 13 সি, হাফসা বলেছে 13 সি। হ্যাঁ, ইউ আর রাইট। তাহলে দেখো, অমরকোষ হচ্ছে একটা প্রাচীন ভারতের অভিধান, যেটা রচনা করেছিল অমর সিংহ। অমর সিংহ নামক একজন ব্যক্তি, তিনি এটা রচনা করেছিলেন। অমর সিংহ নামে একজন ব্যক্তি, তিনি রচনা করেছিলেন। এটা প্রাচীন একটা গ্রন্থ। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনে আসো। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টা জেলা? আমাদের টোটাল জেলা হলো 64টা, আর সীমান্তবর্তী জেলা হলো 32টা। টোটাল জেলা হচ্ছে 64টা, সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। বুঝতে পেরেছ? তাহলে এখন প্রশ্ন করছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টা, ভারতের রাজ্য কয়টা? তাহলে ভারতের ভারতের 5টা রাজ্যের সাথে আমাদের সীমানা আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় মেঘালয় তারপরে হলো আসাম, মিজোরাম। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম। এরপরে হলো ত্রিপুরা। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা। এই যে 5টা অঙ্গরাজ্য আছে, এই 5টা অঙ্গরাজ্য ভারতের, যেগুলো বাংলাদেশের সাথে কানেক্টেড। 15 নম্বর কোশ্চেন, শিলা দেবীর ঘাট কোথায় আছে? কেউ কি ঘুরতে গিয়েছো কখনো শিলা দেবীর ঘাট? শিলা দেবীর ঘাট কোথায় আছে দেখি, কেউ কি কখনো গিয়েছো শিলা দেবীর ঘাটে? শিলা দেবীর ঘাটে কেউ কি গিয়েছো? কে কে শিলা দেবীর ঘাটে গেছো বলো তো? শিলা দেবীর ঘাটে কে কে গেছো বলো দেখি। শিলা দেবীর ঘাটে গিয়েছো কারা কারা? শিলা দেবীর ঘাট কোথায় অবস্থিত? দেখো, এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থান। খেয়াল করো, শিলা দেবীর ঘাট, এই যে বগুড়া আছে না, এই বগুড়াতে একটা জনপদ গড়ে উঠেছিল, তার নাম হলো পুন্ড্র জনপদ। এই পুন্ড্র জনপদে ছিল বেহুলার বাসর ঘর, শিলা দেবীর ঘাট, পদ্মা দেবীর বাসভবন, লক্ষিন্দরের মেদ। তাই না? এই যে বগুড়া, খোদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, এগুলো সবগুলো ছিল বগুড়াতে। কোথায়? বগুড়া। তাহলে শিলা দেবীর ঘাট কোথায় আছে? বগুড়াতে আছে শিলা দেবীর ঘাট। আর কুমিল্লাতে আছে শালবন বিহার। কুমিল্লাতে আছে শালবন বিহার। নওগাঁতে আছে সোমপুর মহাবিহার। নওগাঁয় আছে সোমপুর মহাবিহার। তাহলে দেখো, 16 নম্বর কোশ্চেনটাই, সোমপুর মহাবিহার, বা আমরা এটাকে পাহাড়পুর বৌদ্ধ বিহার বলি। সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটা রয়েছে কোথায়? নওগাঁতে আছে। নওগাঁ। নওগাঁ। 17 নম্বর কোশ্চেন, নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম কি? দেখো, ময়মনসিংহ এর পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। ময়মনসিংহ এর পূর্ব নাম নাসিরাবাদ। নিঝুম দ্বীপের পূর্ব দক্ষিণ তালপট্টি দ্বীপের পূর্ব নাম হচ্ছে পূর্বাশা। আর নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া আর হলো সুধারাম। ভুলুয়া আর হলো সুধারাম। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া এবং সুধারাম, নোয়াখালীর পূর্ব নাম। আচ্ছা, তারপরে আসো 18 নম্বর কোশ্চেন, চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? চলন বিলের মাছ কারা খেয়েছো? চলন বিল, বাংলাদেশের বৃহত্তম একটা বিলের নাম হচ্ছে চলন বিল। বাংলাদেশের বৃহত্তম একটা বিলের নাম কি? চলন বিল। বাংলাদেশের বৃহত্তম একটা বিলের নাম হচ্ছে চলন বিল। বলো কি বিল? চলন বিল। এই চলন বিল 3টা জেলার মধ্যে আছে, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ। আর এই চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো আত্রাই। বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল, তার ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে আত্রাই। 19 নম্বর কোশ্চেন, ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত? ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত বলতো? ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত? ঢাকেশ্বরী মন্দির, এটা আমাকে সবার আগে বলো যে ঢাকেশ্বরী মন্দিরটা নির্মাণ করেছেন কে? ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছেন কে? ঢাকেশ্বরী মন্দিরটা নির্মাণ করেছেন কে, এটা আগে সবার আগে বলো। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছেন কে?
ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছেন কে, এটা আগে একটু বলার চেষ্টা করো। দেখো, এটা সেন বংশের সময় নির্মাণ করা হয়েছিল ঢাকেশ্বরী মন্দির। রাজা বল্লাল সেন তিনি নির্মাণ করেছিলেন ঢাকেশ্বরী মন্দিরটা দ্বাদশ শতাব্দীতে। ইতিহাসে বলা হয় দ্বাদশ শতাব্দীতে। ইতিহাসে কোথাও কোথাও বলা আছে যে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারেই এই ঢাকার নামকরণ করা হয়। এটা বাংলাদেশের জাতীয় মন্দির। কি মন্দির? জাতীয় মন্দির। তাহলে এই ঢাকেশ্বরী মন্দিরের প্রধান যে ফটক সেটাকে আমরা বলছি নহবতখানা তোরণ। নহবতখানা তোরণ। 20 নম্বর কোশ্চেনে আসো। মাটির ময়না একটা কিসের নাম? দেখো, আমরা তারেক মাসুদের নাম শুনেছি কিনা? তারেক মাসুদের নাম কি কেউ শুনেছো? তারেক মাসুদের নাম কারা কারা শুনেছো বলো তো আমাকে। তারেক মাসুদের নাম কারা কারা শুনেছো? তারেক মাসুদের নাম কারা কারা বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম হচ্ছে, মানে বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের নাম হচ্ছে তারেক মাসুদ। এই তারেক মাসুদ এবং মিশুক মনির বাংলাদেশের চলচ্চিত্রে ব্যাপক অবদান রেখেছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রে একটা ব্যাপক অবদান রেখেছেন কে? তারেক মাসুদ এবং মিশুক মনির। তো এই তারেক মাসুদ মাটির ময়না, এটা তার একটা অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র ছিল, যেটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এটা একটা চলচ্চিত্রের নাম, অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটার গীতিকার কে? ভাষা আন্দোলন ভিত্তিক একটা গান। ভাষা আন্দোলন ভিত্তিক একটা গান হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটা প্রথম রচনা করেছিলেন আব্দুল গাফফার চৌধুরী, আর প্রথম সুর করেছিলেন আব্দুল লতিফ। তাহলে এই গানটার রচনা কে করেছেন? আব্দুল গাফফার চৌধুরী, আর প্রথম সুর করেছিলেন আব্দুল লতিফ। আর বর্তমানে যেটা সুরটা আছে সেটা সুর করেছেন হচ্ছে আলতাফ মাহমুদ। বর্তমানে সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আসো 22 নম্বর কোশ্চেন। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? মহাকবি কালিদাস তিনি গুপ্ত যুগের কবি ছিলেন। মনোযোগ দিয়ে শোনো। গুপ্ত যুগে 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে বলা হতো নবরত্ন। গুপ্ত যুগে 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে কি বলা হতো? নবরত্ন। গুপ্ত যুগের 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে কি বলা হতো ভাই? নবরত্ন বলা হতো। নবরত্ন, নবরত্ন। আর এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন, কালিদাস। কে ছিলেন? কালিদাস। বুঝতে পেরেছেন? কালিদাস। তো এই যে কালিদাস যে ছিলেন, এই কালিদাসের একটা মহাকাব্য আছে। সেই মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। তিনি রচনা করেছিলেন। তাহলে কালিদাস হচ্ছে একজন গুপ্ত যুগের কবি। বরেন্দ্র ভূমি কি? বরেন্দ্র ভূমি হল কোন জায়গা? দেখো, বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে একটা জায়গা হচ্ছে বরেন্দ্র ভূমি। অর্থাৎ এটাকে আমরা বলছি কি? বরেন্দ্র ভূমি। এটা আমরা প্লাইস্টোসিন কালের সোপান বলতে পারি। প্লাইস্টোসিন কালের সোপান। সোপান মানে হলো চত্বরভূমি। গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, রাজশাহী বগুড়া অঞ্চল, এগুলোকে আমরা বলছি বরেন্দ্র ভূমি। এগুলো হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, বরেন্দ্র ভূমি। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরটি কোথায় নির্মাণ করা হবে? গভীর সমুদ্র বন্দর। দেখো, গভীর সমুদ্র বন্দর নির্মিত হবে মাতারবাড়ি কক্সবাজার। কোথায়? মাতারবাড়ি কক্সবাজার নির্মিত হবে গভীর সমুদ্র বন্দর। 25 নম্বর কোশ্চেন। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেটা, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক। বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। এই সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। কি বলা হয় ভাই? কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। বুঝতে পেরেছ? ওকে, তোমরা এখানে লিয়া কমেন্ট করেছো, হাফসা কমেন্ট করেছো, আদিলা বিনতে আশরাফ তুমি এখানে চলে আসছো। ওকে, থ্যাংক ইউ। আদিবা নূর কমেন্ট করেছো। আচ্ছা, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কবে অংশগ্রহণ করে? আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছে কত সালে? 26 নম্বর কোশ্চেন। দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছে বাংলাদেশ কত সাল থেকে? খেলাধুলা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু। তোমরা নার্সিং এর কোশ্চেন একটু সহজ হয়, বেসিক থেকে হয়, বাট কোশ্চেন কিন্তু হতে পারে। বলো, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে কত সালে?
লিয়া বলছে 1977 মনে হয় বলেছে একজন। জান্নাতুল ফেরদৌস বলছে 26 সি। 26 সি বলেছো। রাজ বলেছো ক। কিসের ক ভাই? ক যে বলছো সেটা কিসের ক? ক বলেছো কিসের ক বলো? কত নম্বর কোশ্চেনের ক বলেছো? দেখি সবাই উত্তর করো তো, এই দেখি সবাই উত্তর করো। দেখো এইগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন, এই কোশ্চেন গুলো খুবই কনফিউজিং। এই প্রশ্নগুলোই পরীক্ষায় মানে সবচেয়ে বেশি আসে। বুঝতে পেরেছো? তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে 1978 সালে। ভাইয়া কত সাল? 1978 সালে। 1978 সালে। 27 নম্বর কোশ্চেনে চলে আসি। 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে কি বলছে? বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত 3টি মহিলা আসন সহ মোট কতটি আসন দ্বারা গঠিত হয়? দেখো আমরা একটু আগে বলছিলাম যে স্থানীয় সরকার ব্যবস্থার কথা। স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে মানে স্তর বিশিষ্ট। এর মধ্যে গ্রাম ভিত্তিক যেটা সেটা হচ্ছে 3টা ভাগে ভাগ, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ। ইউনিয়ন পরিষদের টোটাল সদস্য কতজন থাকে খেয়াল করে। একজন চেয়ারম্যান থাকে, 3জন নারী সদস্য থাকে। একজন চেয়ারম্যান থাকে, 3জন নারী সদস্য থাকে। আর বাকি 9জন সাধারণ সদস্য থাকে। তাহলে কতজন হলো? 13জন সদস্য। এই 3জন এই মহিলা সদস্য, টোটাল 13জন। একজন চেয়ারম্যান, 3জন নারী সদস্য, আর হচ্ছে 9জন সাধারণ সদস্য থাকে। 28 নম্বর কোশ্চেন। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে? স্পিকার জাতীয় সংসদে অধিবেশন পরিচালনা করেন যিনি, তাকে আমরা স্পিকার বলি, তাই না? অধিবেশন তিনি পরিচালনা করেন, মানুষকে কথা বলার সুযোগ করে দেন। কথা বলার সুযোগ করে দেন কে? স্পিকার। আচ্ছা, তো স্পিকারের অনুমতি ছাড়া কিন্তু কোন একজন সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি 90 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না, তাদের বাইরে থাকতে পারবেন না। তাহলে স্পিকার অনুমতি নিতে হবে, অনুমতি নেয়ার পরে তাকে বাইরে থাকতে হবে, এর আগে তিনি বাইরে থাকতে পারবেন না, তার এখতিয়ারের মধ্যে এটা নেই। বুঝতে পারলাম? তার এখতিয়ারে এটা নেই। আচ্ছা, এরপরে আসেন, হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দরটা, হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত বলেন? হিলি স্থলবন্দর, তাহলে হিলি স্থলবন্দর কোথায় আছে? যেমন সাতক্ষীরাতে আছে ভোমরা, তারপরে হচ্ছে বেনাপোল আছে যশোরে, আর দিনাজপুরে আছে বিরল। বিরল, বিরল, আরেকটা হচ্ছে হিলি। তাহলে হিলি এবং বিরল স্থলবন্দর কোথায় আছে? দিনাজপুরে। দিনাজপুর, বিরল এবং হিলি স্থলবন্দর দিনাজপুরে আছে। বুঝতে পেরেছি? ওকে, আসেন 30 নম্বর কোশ্চেন। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের পোনা, রেণু পোনা সংগ্রহ করা হয়? খেয়াল করো, এই গোটা এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের একটা নদী আছে যেটা হলো প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। তাহলে এশিয়ার মধ্যে একটা নদী আছে যেটা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, সেটা বলতে পারবা কি? তোমরা হয়তো অনেকে নাম শুনেছো, আমাদের হালদা নদী। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি যে নদীটা, তার নাম হচ্ছে হালদা নদী। প্রাকৃতিক ভাবে এখানে মাছের পোনা পোনা রেণ সংগ্রহ করা হয় এখানে। বুঝতে পেরেছো? তাহলে প্রাকৃতিক ভাবে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় কোন নদী থেকে? হালদা নদী থেকে। হালদা নদী খুবই খুবই বিখ্যাত একটা জায়গা। ওকে, গারো উপজাতি কোন জেলায় বসবাস করে? গারো, তোমাদের মধ্যে কেউ আছো কি গারো? গারো দেখেছো? গারো উপজাতি, আমরা ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ যে বিভাগটা আছে ওইদিকে গারোরা বসবাস করে। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে গারো উপজাতিরা বসবাস করে। বাংলাদেশের একটা পাহাড় আছে, উঁচু পাহাড়, গারো পাহাড়, ময়মনসিংহে আছে। এই গারো পাহাড়ের পাদদেশে এই গারো উপজাতিরা বসবাস করে। সিলেটে বসবাস করে মণিপুরি আর হচ্ছে খাসিয়ারা। তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, খাসিয়া এরা বসবাস করে। চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম, লুসাই এরা বসবাস করে পার্বত্য চট্টগ্রামের দিকে। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয়, অর্থাৎ বাংলাদেশের টাকা কবে চালু হয়েছে? টাকা,
তাহলে 4 মার্চ 1972 সালে বাংলাদেশে প্রথম টাকা চালু হয়, বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। ওকে, 33 নম্বর কোশ্চেন, সাংবিধানিক ভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের এই যে সংবিধান, এই সংবিধানের ব্যাখ্যা আসলে কে দেন? সংবিধানের ব্যাখ্যাটা আসলে কে দেন বলতো? সাংবিধানিক ভাবে আইনের ব্যাখ্যা দেয় কে? ব্যাখ্যা দেয় কে বলো? সাংবিধানিক ভাবে আইনের ব্যাখ্যা দেয় কে? আমাদের সংবিধানের অভিভাবক সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবক কে? কোনটা? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। তাহলে এই সুপ্রিম কোর্টটাই হচ্ছে আইনের ব্যাখ্যা দিবে। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? নৃতাত্ত্বিক জাদুঘর। নৃতাত্ত্বিক জাদুঘর দেখো, আমাদের ঢাকাতে অনেকগুলো জাদুঘর আছে। আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, বিমান জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর আছে, তারপরে হচ্ছে সামরিক জাদুঘর রয়েছে বিজয় সরণিতে। ঢাকা সেনানিবাসে আছে বিজয় কেতন জাদুঘর। আবার চট্টগ্রামে আছে নৃতাত্ত্বিক জাদুঘর। চট্টগ্রামে কি আছে? নৃতাত্ত্বিক জাদুঘর। সোনারগাঁয়ে সেখানে আছে লোক ও কারুশিল্প জাদুঘর। লোক এবং কারুশিল্প জাদুঘর রয়েছে সোনারগাঁ। ওকে, 35 নম্বর কোশ্চেন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ওকে, 35 নম্বর কোশ্চেনের দিকে তাকাও, ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? ভারতের নেপোলিয়ন দেখো, আমাদের যখন এই গুপ্ত বংশ চলে, এই গুপ্ত যুগের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত তিনি সাহিত্য চর্চা প্রচুর করতেন, সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। তো এই যে ব্যক্তি আমাদের সমুদ্রগুপ্ত, তাকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্তকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। আর সম্রাট অশোককে বলা হতো আমাদের যে মৌর্য বংশের শাসক সম্রাট অশোক, তাকে বলা হতো বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। তাহলে নেপোলিয়ন বলা হতো কাকে? সমুদ্রগুপ্তকে। ময়মনসিংহ এর গারো পাহাড়ের আদিবাসী গারো জনগোষ্ঠীর প্রকৃত নাম কি? এই গারোদেরকে আলাদা নামে ডাকা হয়। গারোদেরকে আমরা মান্দি বলে ডাকি বা মান্দি খুশিক বলে ডাকি। গারোরা একটা কাপড়ও পরে, সেটাকে আমরা মান্দি কাপড়ও বলি। তাহলে গারো উপজাতি কোথায় বসবাস করে? গারো উপজাতি বসবাস করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে। ময়মনসিংহ অঞ্চলে। ওকে, আমাকে একটু বলো তো ভাই, আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে 36 নম্বর কোশ্চেন পর্যন্ত ক্লিয়ার কিনা? কোশ্চেন 36 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ছত্রিশ পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো তো ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে 36 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। লিখো ডান, কনসেপ্ট ডান বা ক্লিয়ার। 36 পর্যন্ত ক্লিয়ার বলো। দেখি, হ্যাঁ লিয়া বলছো ক্লিয়ার। ওকে, হাফসা বলছো 37 পর্যন্ত ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। 37 এখন আসি নাই। ওকে, 37 নম্বরে আসো। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? তাহলে আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার। কয়টা দেশের সাথে আছে? দুইটা দেশের সাথে আছে, ভারত এবং কি মিয়ানমারের সাথে আছে। ভারত আর হচ্ছে মিয়ানমারের সাথে আছে। 38 নম্বর কোশ্চেন, কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কুতুবদিয়া দেখো, কুতুবদিয়া, এই কুতুবদিয়া রয়েছে কোথায়? কক্সবাজারে। এটা বাতিঘরের জন্য বিখ্যাত। বাংলাদেশের লাইট হাউস বা বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে এই কুতুবদিয়াটা। 39, বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? সুন্দরবনে কয় প্রজাতির হরিণ দেখা যায়? দেখো, সুন্দরবনে আমরা দুই ধরনের হরিণ দেখতে পাই। একটা হলো মায়া হরিণ, আর একটা হলো চিত্রা হরিণ। মায়া হরিণ আর কি চিত্রা হরিণ। ভাইয়া প্রশ্ন এত সহজ কেন ভাইয়া? প্রশ্ন সহজ না, তুমি পড়াশোনা করেছো এই জন্য তোমার কাছে সহজ লাগছে। তো
তুমি পড়াশোনা করেছো এই জন্য তোমার কাছে সহজ লাগছে। ওকে, বুঝতে পারলাম। বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তোমাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এক্সাম না দিলে কিন্তু তোমরা ভালো করতে পারবে না। প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে, এক্সামের কোনো বিকল্প নাই, প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। দেখো, তোমাদের নার্সিং এর পরীক্ষা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আর অন্তত 20 দিন যদি টানা 20টা পরীক্ষা দিয়ে যেতে পারো, এটাই তোমার জন্য অনেক বেশি পরিমাণ হেল্পফুল হবে। তাহলে তুমি বুঝতে পারবা যে কোশ্চেন কেমন হয়। এখানে হয়তো পারছো, কোশ্চেন দাগাইতে গেলে আলাদা একটা ফিল কাজ করে, আলাদা একটা মেন্টালিটি কাজ করে, একটা সাইকোলজি কাজ করে। এই জন্য পরীক্ষা দিতে হবে প্রচুর পরিমাণ, পরীক্ষা ছাড়া কিন্তু সম্ভব না। তোমরা যারা আমার স্কুল দেখছো, আমার স্কুলের পেজ থেকে লাইভ ক্লাসটা দেখছো, আমার স্কুলের কিন্তু এই তোমাদের নার্সিং, অনলি নার্সিং, হ্যাঁ অনলি নার্সিং এর জন্য তাদের কিন্তু রয়েছে তোমার এই এক্সাম ব্যাচ রয়েছে। খুব বেশি ফি না, 400 500 টাকা, 600 599 বা 499 টাকার মধ্যে তুমি দিতে পারবা এক্সাম। এবং এটা খুবই, এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের দক্ষ টিচার মেন্টর দ্বারাই করা, যেই কোশ্চেন গুলো পরীক্ষায় আসার মতো, প্র্যাকটিস করার মতো। তো তোমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে আছো, এখানে ক্লাস দেখছো, তোমরা চেষ্টা করো যে আমার স্কুলে যারা নার্সিং পরীক্ষা দিবে তারা এখান থেকে এক্সাম ব্যাচটা কিনে নিতে পারো। জাস্ট আমার স্কুল পেজে মেসেজ দিলেই হবে, আমার কথা বললে একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা, অ্যাটলিস্ট 10% ডিসকাউন্ট তো আমার কথা বললেই তোমরা পাবা। ওকে, 40 নম্বর কোশ্চেন আসো। আমরা আজকে 50টা কোশ্চেন সলভ করব। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কতটা চরণ বাজানো হয়? কোন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন জাতীয় সঙ্গীত 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। তো এই জাতীয় সঙ্গীত তিনি প্রকাশ করলেন, মোট লাইন লিখলেন 25টা, যেখানে বাংলার প্রকৃতির কথা বোঝানো হলো। তিনি এটাকে আবার গানে সুরারোপ করলেন, এটা একটা কবিতা ছিল, তিনি গানে সুরারোপ করলেন। আমাদের যে বাউল সঙ্গীত শিল্পী গগন হরকরা, তার একটা গান ছিল, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষে চেরে, সেই গানের সুরের অনুকরণে তিনি এই আমাদের জাতীয় সঙ্গীতটা রচনা করলেন। তো এই জাতীয় সঙ্গীতের মোট লাইন হলো 25টা, কিন্তু আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে নিলাম প্রথম 10 লাইন। সে প্রথম 10 লাইনের মধ্যে আমরা কোন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজাই প্রথম 4টা লাইন। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজাই প্রথম কত লাইন? 4 লাইন। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেছে কত সালে? কমনওয়েলথের সদস্য গ্রহণ করে, দেখো, বাংলাদেশ 1972 সালের 18 এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করে। প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ আমরা পেয়েছি সেটা হলো কমনওয়েলথ। বুঝতে পেরেছি? কমনওয়েলথ, কমনওয়েলথের সদস্যপদ আমরা সর্বপ্রথম গ্রহণ করেছি। ওকে, আসো, কোন ব্যক্তির জাতীয় সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? আচ্ছা, কেউ যদি সংসদ সদস্য হতে চায়, মেম্বার অফ পার্লামেন্ট হতে চায়, মেম্বার অফ পার্লামেন্ট হতে চায়, তাহলে সংসদ সদস্য কত থাকতে হবে? তা বয়স কত হইতে হবে? 25 বছর। কত? 25 বছর লাগবে, তাই না? সংসদ সদস্য হতে গেলে। স্পিকার হইতে গেলে কত বছর লাগবে? 25 বছর। প্রধানমন্ত্রী হইতে গেলে কত বছর লাগবে? 25 বছর। আর কেউ যদি রাষ্ট্রপতি হইতে চায় তাহলে বয়স লাগবে 35 বছর। ভোটার হইতে গেলে বয়স লাগবে কত বছর? 18 বছর। আর বিয়ে করতে গেলে ছেলেদের বয়স লাগবে 21, আর মেয়েদের বয়স লাগবে 18। সবই বলে দিলাম তোমাদেরকে। আসো, 43 নম্বর কোশ্চেনে আসো। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর, একটু আগে আমরা বলছিলাম যে সোনারগাঁ, এই সোনারগাঁয়ের পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের পূর্ব নাম কি ভাইয়া বলো তো? সোনারগাঁয়ের পূর্ব নাম, সোনারগাঁয়ের পূর্ব নাম কি? সোনারগাঁয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। বলো, সুবর্ণ গ্রাম। তাহলে এই যে সোনারগাঁটা আছে, এই সোনারগাঁয়ে কিন্তু কি রয়েছে? লোক ও কারুশিল্প জাদুঘর, জয়নুল আবেদিন লোক এবং কারুশিল্প জাদুঘর। জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর কোথায় আছে? জাদুঘর রয়েছে সোনারগাঁ। আগারগাঁয়ে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, রয়েছে আগারগাঁ মুক্তিযুদ্ধ জাদুঘর। আগারগাঁ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?
আগারগা। আচ্ছা, এবার আসো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেঞ্জি কোন দেশের নাগরিক ছিলেন? খেয়াল করো, এই যে মাদার মারিও ভেরেঞ্জির কথা বলছি, এই মাদার মারিয়া ভ্যালেন্সি কে ছিলেন জানো? তিনি ছিলেন আমাদের যশোরের গির্জার চার্জ, যশোরের গির্জার একজন চার্জ ছিলেন মাদার মারিয়া ভ্যালেন্সি। তিনি ছিলেন ইতালির নাগরিক। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়টাতে যশোরের গির্জার ভেতরে মুক্তিবাহিনীদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন, মুক্তিবাহিনীদেরকে আশ্রয় দিয়েছিলেন। ভাইয়া, মানবিক গুণাবলীর উপর একটা ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ, আমরা নিব, এটা এখন না, আমরা এটা 10 তারিখের পরে নিব, মানবিক গুণাবলীর ক্লাস। বুঝতে পেরেছ? সমস্যা নাই। আচ্ছা, 45 নম্বর কোশ্চেন, গম্ভীরা কোন অঞ্চলের গান? তোমরা যারা চাপাই নবাবগঞ্জ অঞ্চলে থাকো, চাপাই নবাবগঞ্জের একটা গানের নাম হলো গম্ভীরা গান। চাপাই নবাবগঞ্জ বা রাজশাহী অঞ্চলের গান হলো গম্ভীরা। রংপুর অঞ্চলের গান হলো চটকা। যশোর অঞ্চলের মানুষ এক ধরনের নাচ করে, বল নৃত্য বা ধূপ নৃত্য। সিলেট অঞ্চলের মানুষরা মণিপুরি নাচ, মণিপুরি নাচ সিলেট অঞ্চলের। তাহলে গম্ভীরা কোন অঞ্চলের গান? চাপাই নবাবগঞ্জের গান। 46 নম্বর, অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অমর একুশে বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি বলতে পারবা? সে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভাষা আন্দোলনের ভাস্কর্য, ভাষা শহীদদের স্মরণে, তার নাম হচ্ছে অমর একুশে। অমর একুশে। ওকে, বুঝতে পেরেছ? ওকে। আচ্ছা, এরপরে আমরা 47 নম্বর কোশ্চেন আলোচনা করব। 47, আমাদের আজকে 50টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? আমরা জানি বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথককারী নদীর নাম হচ্ছে নাফ নদী। কি নদী? নাফ নদী। এই নাফ নদী রয়েছে কক্সবাজার জেলায়। কোথায়? কক্সবাজার। কক্সবাজার। ভাইয়া, জাগ্রত চৌরঙ্গি কোথায় হবে? ভাইয়া, জাগ্রত চৌরঙ্গি হচ্ছে গাজীপুরের চৌরাস্তায়, আব্দুর রাজ্জাক বানিয়েছিলেন, যেটা মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। জাগ্রত চৌরঙ্গি। লিয়া কমেন্ট করেছো। আচ্ছা দেখো, বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। এটা কক্সবাজারে আছে। আর ভারতকে পৃথককারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা, যেটা সাতক্ষীরা জেলায় রয়েছে। তারেক মাসুদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আদম সুরত কি কাহিনী অবলম্বনে তৈরি করা হয়? দেখো, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম হচ্ছে এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান। তার ডাকনাম হচ্ছে লাল মিয়া। তার চিত্রকর্মের মধ্যে গ্রামীণ পরিবেশ সবচেয়ে বেশি পাওয়া যেত এই এই তোমার হচ্ছে শেখ মোহাম্মদ সুলতানের চিত্রকর্মে। নড়াইলে তার বাড়ি ছিল, নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। তা ওই যে এস এম সুলতান আছেন, এই এস এম সুলতানের জীবন যাপন নিয়েই একটা চলচ্চিত্র নির্মাণ করেছিল তারেক মাসুদ, যার নাম হচ্ছে আদম সুরত। আদম সুরত। ওকে। 49 নম্বর কোশ্চেন, বর্তমানে কুমিল্লা একসময় ভারতের কোন জেলার অংশ ছিল? দেখো, কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। তাহলে এই কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। ত্রিপুরা। কুমিল্লা ত্রিপুরা। 50 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রথম খেতাবপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার কে? গ্র্যান্ড মাস্টার দাবা খেলার অপর নাম হলো চতুরঙ্গ খেলা, যেটা প্রাচীন ভারতে হয়েছিল। কোথায় হয়েছে? প্রাচীন ভারতে। দাবা খেলার অপর নাম কি? চতুরঙ্গ খেলা। চতুরঙ্গ খেলা। দাবা খেলার অপর নাম কি ভাই? চতুরঙ্গ খেলা। চতুরঙ্গ। চতুরঙ্গ। দাবা খেলার অপর নাম চতুরঙ্গ খেলা। এই দাবা খেলার গ্র্যান্ড মাস্টার, তার নাম হচ্ছে নিয়াজ মুর্শেদ। নিয়াজ মুর্শেদ। নিয়াজ মুর্শেদ। 1 to 50 ডান। দেখি সবাই একটু কমেন্ট করো তো, 1 to 50 ডান কিনা? 1 থেকে 50 পর্যন্ত ডান কিনা? 1 থেকে 50। 1 থেকে 50 ডান কিনা? 1 থেকে 50 ডান কিনা? ভাই ক্লাসের পিডিএফ দেন ভাই। আচ্ছা, অপেক্ষা করো, ক্লাসের পিডিএফ আমার স্কুল পেজে। সবাই এই মুহূর্তে আমার স্কুল পেজে একটা মেসেজ দাও যে অর্ণব স্যারের আজকের ক্লাসের পিডিএফ দেন। সবাই এটার স্ক্রিনশট নিবা। সবাই এটার স্ক্রিনশট নাও যে পিডিএফ
এটা স্ক্রিনশট নাও, নিয়ে আমার স্কুল পেজে একটা মেসেজ দাও যে অর্ণব স্যার আমার স্কুল আজকের ক্লাসের পিডিএফটা দেন। মেসেজ দিয়ে রাখো, যারা যারা মেসেজ দিবে তাদের সবাইকে পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তোমরা প্রচুর পরিমাণে এক্সাম দাও, প্রচুর প্রচুর এক্সাম দাও। আমার স্কুল তোমাদের জন্য এই ক্লাসগুলো একদম ফ্রিতে দিয়ে রেখেছে, কারণ হচ্ছে তারা একটা কোয়ালিটি এডুকেশন সার্ভ করে তোমাদের জন্য। তো তোমরা যারা এখনো তাদের এক্সাম ব্যাচে ভর্তি হও নাই, আমি তোমাকে একদমই বলতে পারছি যে ভাইয়া পোজ দেন, পিক নেই। ওকে, নাও পোজ দিলাম, এই পোজ দিলাম, ডান। ওকে, সো শোনো, মনোযোগ দিয়ে শোনো, কথা শোনো। তোমরা হচ্ছে আমার স্কুল পেজে মেসেজ দাও, পিডিএফ দিয়ে দিবে তোমাদেরকে। এই ক্লাস শেষ হওয়ার একটু পরে পিডিএফ তোমাদেরকে দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে প্রচুর এক্সাম দাও। আমার কথা শোনো, তোমরা আমাকে যারা বিশ্বাস করো আমার কথা শোনো, প্রচুর এক্সাম দাও। এক্সাম না দিলে কিন্তু তুমি বুঝবে না ভাই যে তোমার কোথায় ল্যাকিংস আছে, তুমি কোন কোশ্চেন পারতেছো না, বুঝতে পেরেছো, কোন কোশ্চেন পারছো না। আর এক্সামের জন্য তাদের ডেডিকেটেড যে ওয়েবসাইট আছে আমার স্কুলের, সেইখানে তুমি এক্সাম দাও। আমি তোমাকে বললাম যে এক্সাম দেওয়ার পরে পিডিএফ পেয়ে যাবা, সলভ পেয়ে যাবা, সবকিছু কিন্তু তুমি ওখানে পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর আমাদের সাথে রেগুলার থাকো, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো কিছু করবে। তো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।